ইতিহাসের পাতা উল্টালে একটা গা ছমছমে দৃশ্য বারবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ধরুন, লক্ষ লক্ষ শিক্ষিত সাধারণ মানুষ যারা রোজকার জীবনে যথেষ্ট যুক্তিবাদী, তারা হঠাৎ করে নিজেদের স্বাধীন চিন্তাভাবনা বিসর্জন দিয়ে দিচ্ছে আর অন্ধভাবে মাত্র একজন নেতার চরণে লুটিয়ে পড়ছে। কিভাবে ঘটে এই ম্যাজিক? একজন মানুষ ঠিক কিভাবে একটা গোটা দেশের মগজ ধোলাই করে তাদেরকে পুরোপুরি অন্ধভক্তে পরিণত করেন? সত্যি বলতে এটা শুধু ইতিহাসের কোনো ধুলো পড়া অধ্যায় নয়, বরং এটা একটা চলমান অত্যন্ত নিখুঁত মনস্তাত্ত্বিক ছক। আজ আমরা একেবারে ধাপে ধাপে ডিকোড করব সেই পদ্ধতিগুলো যা লজিক বা যুক্তিকে সুকৌশলে হত্যা করে জন্ম দেয় এক ধ্বংসাত্মক অন্ধভক্তির। চলুন শুরু করা যাক। কিভাবে একটা সচেতন সমাজ যুক্তিকে পুরোপুরি ছুঁড়ে ফেলে ধ্বংসাত্মক আর আবেগতাড়িত একটা ভুক্তির পথে পা বাড়ায়। আচ্ছা, এটা কি কোনো আকস্মিক রাতারাতি ঘটে যাওয়া ঘটনা? একদমই নয়। মানুষ কিন্তু স্বভাবতই যুক্তিবাদী হতে চায়, তারা প্রশ্ন করতে চায়, কারণ খুঁজতে চায়। কিন্তু এই ক্ষমতাশালীদের হাতে রয়েছে এমন এক সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক ছক যা একেবারে সূক্ষ্মভাবে লজিক বা যুক্তিকে পঙ্গু করে দেয়। একনায়করা এমন একটা অমোঘ মোহজাল তৈরি করেন যেখানে মানুষ নিজেদের অজান্তেই সেই যুক্তিবাদী সত্তা থেকে যোজন যোজন দূরে সরে যায়। চলুন ইতিহাসের পাতা আর মনোবিজ্ঞানের গভীর থেকে দেখা যাক ঠিক কোন বিজ্ঞানের উপর ভিত্তি করে একটা গোটা জাতির মগজ ধোলাইয়ের এই বিশাল কাজটা সম্পন্ন হয়। বহুকাল আগে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একটা দারুণ কথা বলেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে কোনো মানুষকে প্রভাবিত করার মূলত তিনটে প্রধান স্তম্ভ রয়েছে: ইথোস, লোগোস এবং প্যাথোস। বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। একটা সাধারণ টুথপেস্টের বিজ্ঞাপনের কথাই ধরুন না। যদি বলা হয় 90% ডেন্টিস্ট এই টুথপেস্ট রেকমেন্ড করেন, তবে সেটা হলো ইথোস বা কর্তৃত্বের ব্যবহার। আবার যদি বলা হয় এতে ফ্লোরাইড আছে যা বিজ্ঞানের মতে দাঁতের ক্ষয় রোধ করে, সেটা হলো লোগোস বা নীরের যুক্তির ব্যবহার। কিন্তু যদি বিজ্ঞাপনটা এমন হয় যে এই টুথপেস্টে দেশের মাটি মেশানো আছে, এটা ব্যবহার করলে দেশের প্রতি আপনার গর্ববোধ হবে, ঠিক এই জায়গাটা হলো প্যাথোস বা আবেগের ব্যবহার। খেয়াল করে দেখবেন কোনো পান মশলার বিজ্ঞাপনে যেমন কোনো যুক্তি থাকে না, শুধু আবেগের কথা বলে সেটা বিক্রি করা হয়। রাজনীতির চরম ক্ষমতা দখলের ক্ষেত্রেও একনায়করা ঠিক এই প্যাথোস বা আবেগের কৌশলটাই বেছে নেন। একনায়কদের প্রধান লক্ষ্যই হলো এই লোগোস বা যুক্তিকে পুরোপুরি পাশ কাটিয়ে যাওয়া। কারণ একজন লজিক্যাল বা যুক্তিবাদী মানুষ কখনো ডেটা বা বাস্তব হিসেব এড়িয়ে কোনো ধ্বংসাত্মক নেতাকে সমর্থন করবে না। আর ঠিক এই কারণেই হাতিয়ার করা হয় প্যাথোস বা মানুষের আবেগকে। দেশ বিপদে আছে, ধর্ম সংকটে আছে, এই ধরনের কথা বলে তীব্র একটা আতঙ্ক তৈরি করে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়। কারণ ভয়ের কাছে কিন্তু যুক্তি সবসময় হার মানে। যখন মানুষের মনে অস্তিত্ব রক্ষার একটা কাল্পনিক ভয় কাজ করে, তখন তারা লজিক দিয়ে চিন্তাভাবনা করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। আর তখনই তারা অন্ধভাবে সেই নেতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। একটু পিছিয়ে যাওয়া যাক। 1933 সালের মে মাস নাৎসি জার্মানিতে শুরু হলো এক অন্ধকার অধ্যায়। ক্ষমতাশালীরা খুব ভালো করেই জানত মানুষের মধ্যে যুক্তি বেঁচে থাকলে তারা ঠিকই প্রশ্ন করবে। তাই শুরু হলো অত্যন্ত পদ্ধতিগতভাবে বুদ্ধিবৃত্তিকে নির্মূল করার কাজ। প্রকাশ্যে রাস্তার মোড়ে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো 25,000-এরও বেশি অমূল্য বই, যার মধ্যে ছিল বিজ্ঞান, সাইকোলজি আর গণতন্ত্রের ওপর লেখা পৃথিবীর সবশ্রেষ্ঠ সাহিত্য। এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অধ্যাপকদের বসানো হলো যাদের একমাত্র যোগ্যতা হলো তারা দলের প্রতি অনুগত। এমনকি বিজ্ঞানকেও রেহাই দেওয়া হয়নি। একটু ভেবে দেখুন, ওয়ার্ল্ড আইস থিওরি বা চাঁদ নাকি বরফ দিয়ে তৈরি এমন উদ্ভট অপবিজ্ঞানকেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছিল, আর এর প্রবক্তাকে রীতিমতো ডক্টরেট উপাধিতে ভূষিত করা হয়েছিল। যুক্তিকে হত্যা করে একটা সমাজকে পঙ্গু করার এর চেয়ে চরম দৃষ্টান্ত আর কি হতে পারে? যে সমস্ত বই বা সাহিত্য মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, সেগুলোর গায়ে রাতারাতি একটা বিশেষ তকমা সেঁটে দেওয়া হলো দেশবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল। শুধু বই নয়, যে কোনো চিন্তাধারা যা রাষ্ট্রের একচ্ছত্র ক্ষমতার ওপর সামান্যতম প্রশ্ন তোলে, তাকেই রাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করা শুরু হলো। এটা এমন একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক কৌশল যা ভিন্নমতকে দমন করার জন্য একেবারে অব্যর্থ। যখন কোনো যুক্তিবাদী চিন্তাকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়, তখন সাধারণ মানুষ নিছক আবেগের বশে সেই চিন্তাকে ঘৃণা করতে শুরু করে।
আর এভাবেই একটা সমাজ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিলে তিলে লজিকের মৃত্যু ঘটে। আর এই যুক্তিবিনাশী পরিবেশে সবচেয়ে বড় শিকার কে হয়েছিলেন জানেন? স্বয়ং যুক্তির এক মূর্ত প্রতীক, বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। যখন তিনি নাৎসি নীতির প্রকাশ্য সমালোচনা করলেন, তখন রাষ্ট্রের মদতপুষ্ট সংবাদ মাধ্যমগুলো তার বিরুদ্ধে একেবারে আঁটঘাট বেঁধে ভয়ঙ্কর প্রপাগান্ডা শুরু করে দিল। তাকে সরাসরি দেশদ্রোহী এবং রাষ্ট্রের ১ নম্বর শত্রু হিসেবে ঘোষণা করা হলো। পৃথিবীর সবচেয়ে যুক্তিবাদী তীক্ষ্ণ মনকেও কিভাবে রাষ্ট্রীয় মেশিনারির মাধ্যমে জনসাধারণের চোখে রাতারাতি ভিলেন বানিয়ে দেওয়া যায়, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ আর দমবন্ধ করা ছিল তা হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবেলসের একটা হিমশীতল কাজ থেকে বেশ পরিষ্কার বোঝা যায়। আইনস্টাইনের একটা ছবির ওপর তিনি প্রকাশ্যে লিখেছিলেন, এখনও ফাঁসি দেওয়া হয়নি। ভাবা যায় এই নির্মম হুমকির মুখে শতাব্দীর সেরা প্রতিভাকে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ছেড়ে পালাতে হয়েছিল। তাকে ইংল্যান্ডের একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে আশ্রয় নিতে হয়, যেখানে তাকে ২৪ ঘণ্টা সশস্ত্র প্রহরীদের কড়া পাহারায় দিন কাটাতে হতো। একবার ভাবুন, যে মানুষটা বিজ্ঞানকে সম্পূর্ণ নতুন একটা দিশা দেখাচ্ছিলেন, তাকেও এই চরম অন্ধভক্তির রাজনীতির শিকার হয়ে নিজের প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল। ঠিক এখান থেকেই শুরু হয় একনায়কদের মনস্তাত্ত্বিক প্লেবুকের সবচেয়ে ভয়ঙ্কর দুটো ধাপ। প্রথমটা হলো কাল্পনিক শত্রু বা ফেক এনিমি তৈরি করা। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে আর সিস্টেমের ত্রুটিগুলো থেকে মানুষের নজর ঘোরাতে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে অত্যন্ত সুকৌশলে বলির পাঠা বানানো হয়। আর দ্বিতীয়টা হলো মসিহা কমপ্লেক্স। যখন মানুষের মনে সেই কাল্পনিক শত্রুর প্রতি তীব্র একটা ভয় আর ঘৃণা তৈরি হয়ে যায়, তখন নেতা নিজেকে একজন ত্রাতা বা একেবারে ঈশ্বরের প্রেরিত দূত হিসেবে তুলে ধরেন। তিনি বোঝাতে চান যে কেবল তিনিই পারেন এই কাল্পনিক শত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে। আর এভাবেই সাধারণ মানুষ সম্মোহিতের মতো তাকে দেবতার আসনে বসায়। একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। নাৎসি প্রোপাগান্ডা দিনরাত প্রচার করত যে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানির হার আর দেশের ভয়ঙ্কর বেকারত্বের একমাত্র কারণ হল ইহুদিরা। তারাই ছিল সেই তথাকথিত কাল্পনিক শত্রু। অথচ আসল ঐতিহাসিক পরিসংখ্যান সম্পূর্ণ অন্য কথা বলছে। জানলে অবাক হবেন, প্রথম বিশ্বযুদ্ধে ১ লক্ষেরও বেশি ইহুদি জার্মান সেনায় যোগ দিয়েছিলেন এবং দেশের জন্য লড়াই করতে গিয়ে ১২,০০০ ইহুদি সেনা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কিন্তু সেই ব্রেন ওয়াশ করা সমাজ এই আত্মত্যাগের ইতিহাসের দিকে ফিরেও তাকায়নি। তারা কেবল প্রোপাগান্ডা আর আবেগের উপর অন্ধ বিশ্বাস করেছিল। যুক্তির এই নীরের ডেটা সেখানে কোনো কাজই করতে পারেনি। কাল্পনিক শত্রু তো তৈরি হলো, এরপর আসে সেই মসিহা কমপ্লেক্সের চরম পর্যায়। ১৯২৩ সালের একটা ঘটনা বলি। সে বছর এমন একটা বই প্রকাশিত হয় যেখানে হিটলারকে সরাসরি যীশু খ্রিস্টের সাথে তুলনা করা হয়েছিল। আর বছরের পর বছর ধরে মানুষ এটাকে সত্যি বলে বিশ্বাসও করেছে। কিন্তু ইতিহাসবিদরা পরে প্রমাণ করেন যে বইটা আসলে অন্য কেউ লেখেননি, বরং হিটলার নিজেই ছদ্মনামে এটা লিখেছিলেন। অর্থাৎ এই ঈশ্বরতুল্য ভাবমূর্তিটা ছিল সম্পূর্ণ কৃত্রিমভাবে নিজের হাতে তৈরি করা। আর এর পেছনে ছিল বিপুল অর্থের খেলা। ফোর্ড, BMW, ফোক্সওয়াগনের মতো বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই প্রোপাগান্ডা চালানোর জন্য কোটি কোটি টাকার ফান্ডিং জুগিয়েছিল। এবার আমরা একটু নজর ঘোরাবো উপমহাদেশের দিকে। বিংশ শতাব্দীর আদর্শগত মিল। ঐতিহাসিক উৎস আর নথিপত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, বিংশ শতাব্দীতে ইউরোপে গড়ে ওঠা এই একনায়কতান্ত্রিক আইডিওলজিগুলো কিন্তু শুধুমাত্র জার্মানিতেই সীমাবদ্ধ ছিল না। বিনায়ক দামোদর সাভারকার প্রকাশ্যে ইউরোপীয় একনায়কদের নীতিগুলোর প্রশংসা করেছিলেন। হিটলার যেমন একটা বিশুদ্ধ জার্মান জাতি বা পিওর রেসের কথা বলতেন, সাভারকারও তেমনি একটা বিশুদ্ধ ভারতীয় জাতি বোঝাতে হিন্দুত্ব বা হিন্দুত্বা ধারণার প্রবর্তন করেন। উৎসের তথ্য অনুযায়ী এই রাজনৈতিক মতাদর্শের অধীনে দেশের নির্দিষ্ট কিছু সংখ্যালঘু সম্প্রদায়কে বহিরাগত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা সেই কাল্পনিক শত্রু তৈরি করার মনস্তাত্ত্বিক কৌশলের সাথেই একেবারে হুবহু মিলে যায়। একই রকম চিন্তাধারার প্রমাণ মেলে MS গোলওয়ালকরের লেখা দৃষ্টিভঙ্গি থেকেও। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, তিনি স্পষ্টভাবে বিশ্বাস করতেন যে জার্মানি যেভাবে নির্দিষ্ট সম্প্রদায়কে দেশ থেকে বিতাড়িত করে নিজেদের জাতিকে শুদ্ধ রাখার চেষ্টা করেছিল, ভারতেরও উচিত ঠিক সেই একই রাস্তা অনুসরণ করা।
অর্থাৎ এখানেও লজিক বা যুক্তির পরিবর্তে আবেগ, বিভাজন আর শ্রেষ্ঠত্বের ওপর ভিত্তি করে একটা জাতি গঠনের কথা বলা হয়েছে। নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ধারণাটার সরাসরি সেই ইউরোপীয় এক নায়কতান্ত্রিক মডেলেরই একটা সুস্পষ্ট প্রতিফলন। তবে বিভাজনের এই রাজনীতি কিন্তু কেবল একটা নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় ছিল না। উৎস বলছে ঠিক একই সময়ে পাকিস্তানেও সমান্তরাল কিছু রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল, যেখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম শ্রেষ্ঠত্বের আখ্যান অত্যন্ত জোরালোভাবে প্রচার করা হচ্ছিল। এখানেও সেই একই প্লেবুক ব্যবহার করা হয়েছিল, নিজেদের সেরা বলে দাবি করা আর ভিন্ন মতাবলম্বীদের বহিরাগত হিসেবে চিহ্নিত করা। বিভাজন আর শ্রেষ্ঠত্বের এই কৌশলটা যে রাজনৈতিক মগজধোলাইয়ের জন্য বিশ্বব্যাপী ঠিক কতটা জনপ্রিয় হাতিয়ার ছিল, তা এই সমসাময়িক ঐতিহাসিক ঘটনাগুলো থেকে খুব ভালোভাবে প্রমাণিত হয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের বুঝতে হবে। হিন্দু ধর্ম বা হিন্দুজমের মূল দর্শন হল বসুধৈব কুটুম্বকম, যার মানে হল সমগ্র পৃথিবী একটা পরিবার। এটা একটা অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক এবং আধ্যাত্মিক দর্শন, যা সবাইকে মিলিয়ে রাখার কথা বলে। অন্যদিকে হিন্দুত্ব বা হিন্দুত্বা হল একটা রাজনৈতিক মতাদর্শ, যা উৎস অনুযায়ী মূলত শ্রেষ্ঠত্ববোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ধর্ম যেখানে সবাইকে আপন করে নিতে শেখায়, সেখানে রাজনৈতিক প্রোপাগান্ডা অনেক সময় বিভাজন তৈরি করে। এটা অনুধাবন করা খুব জরুরি যে মানুষের আধ্যাত্মিক বিশ্বাস আর রাজনৈতিক ক্ষমতা দখলের প্রোপাগান্ডা এই দুটো কখনোই এক জিনিস হতে পারে না। তাহলে এই সুপরিকল্পিত মগজধোলাইয়ের হাত থেকে বাঁচার উপায়টা আসলে কি? এর একটা দুর্দান্ত সমাধান দিয়ে গেছেন ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। তার এই কালজয়ী উক্তিটা একবার শুনুন। তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন এবং স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে রাজনীতিতে অন্ধভক্তি বা হিরো ওয়ার্শিপ অনিবার্যভাবে একটা সমাজকে পতনের দিকে নিয়ে যায়। যখন কোনো নেতাকে একেবারে ঈশ্বরের আসনে বসানো হয় এবং তার যে কোনো কাজে যৌক্তিক সমালোচনা করা বন্ধ করে দেয়া হয়, তখন সেই সমাজ মূলত নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য একনায়কতন্ত্রের রাস্তা তৈরি করে দেয়। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? ইতিহাস বারবার দেখিয়েছে ঠিক কিভাবে আবেগ দিয়ে যুক্তিকে খুন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। কিন্তু বর্তমানের এই আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপটে অতীত থেকে আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি? মগজ ধোলাইয়ের এই মায়াজাল থেকে বাঁচতে হলে যে কোনো তথ্যকে, যে কোনো ঘটনাকে আবেগ বা অন্ধভক্তি দিয়ে নয়, বরং নিরেট যুক্তি আর লজিক দিয়ে বিচার করতে হবে। আধুনিক গণতন্ত্র ঠিক কতটা ভঙ্গুর আর আমাদের স্বাধীন চিন্তাভাবনার অধিকার কতটা অমূল্য, সেই প্রশ্নটাই আজ সমাজের কাছে রেখে গেলাম। যুক্তিবাদী চিন্তাভাবনা বজায় থাকুক। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হলো।